এই গল্প সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবে এই গল্পের সঙ্গে অনুগ্রহ করে কেউ কোনো মিল খুঁজতে যাবেন না। শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে গল্পটি সম্প্রচার করা হচ্ছে। হ্যালো ডিয়ার লিসনার্স, আজ আবারও আপনাদের জন্য নিয়ে এলাম এক ভয়ঙ্কর ভূতের গল্প। সো প্রিপেয়ার ইয়োরসেলফ, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে রহস্য, ভয় আর টানটান উত্তেজনা। গত এপিসোডের মতো আমাদের আজকের গল্পেও থাকছে গল্পের শেষে একটি বিশেষ প্রশ্ন। দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারেন। যারা মনোযোগ দিয়ে পুরো গল্পটি শুনবেন, আশা করি তারা প্রত্যেকে সঠিক উত্তর দিতে পারবেন। তাই শেষ পর্যন্ত শুনুন আর অংশ নিন আমাদের এই মজার গেমে। সো লেটস গো, চলুন যাওয়া যাক আজকের এই ভুতুড়ে সফরে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে এক হাড় কাঁপানো ভয়ের গল্প, চাকদহের ভুতুড়ে চৌরাস্তা। শুরু হচ্ছে চাকদহের ভুতুড়ে চৌরাস্তা। দিন দিন অফিসের চাপ যেন বেড়েই চলেছে, আর সেই চাপে নিমেষে বেরিয়ে যাচ্ছে বছরের 6 ঋতু। ক্রমশ বয়স বাড়ছে, হিসেব থাকছে না দিনগুলোর। প্রমিত এমনিতেই সমস্ত পারিবারিক অনুষ্ঠান এড়িয়ে চলে। বিশেষ করে ডিভোর্স হওয়ার পর থেকে আত্মীয় স্বজনদের সামনে দাঁড়াতে ইচ্ছে করে না। প্রত্যেকটা মানুষের সেই একটাই কথা, কি হয়েছিল দোয়েলের, কেন হঠাৎ করে ডিভোর্স নিল ওরা। নিজের জীবনের ব্যক্তিগত কথা সবার সামনে আলোচনা হলে খুব অস্বস্তিতে পড়ে প্রমিত। এতটাই বিরক্ত লাগে যে সেখান থেকে সরে আসতে ইচ্ছা করে। গত 5 বছর হলো পারিবারিক অনুষ্ঠানগুলো কাজের ছুতোয় এড়িয়ে গেছে সে। কিন্তু কতবার প্রমিত নিজেও জানে সকলের কথা অত গায়ে মাখতে নেই, কিন্তু দোয়েলকে নিয়ে কথা উঠলে মেজাজটা ঠিক থাকে না। অথচ এবার আর পালাতে পারবে না সে। হাজার হোক বোনের বিয়ে, দাদা হিসেবে তাকে তো একটা দায়িত্ব পালন করতে হবে। আর সেই কারণেই দীর্ঘ 5 বছর পর বাড়ি ফিরতে হবে প্রমিতকে। কিন্তু কথা হলো অফিসের প্রেশার। একসময় কাজকে ঢাল বানিয়ে কত কিছু এড়িয়ে গেছে প্রমিত, কিন্তু এখন একটু হলেও যেন চিন্তায় ফেলেছে তাকে। কলকাতা থেকে গাড়ি ড্রাইভ করে যেতে হবে বাড়ি, অনেকটা পথ। গাড়িতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। বিকেল পেরিয়ে সন্ধে হতে চলল, এখনো রাজ্যের কাজ বাকি। এখান থেকে বের হতে দেরি হলে স্বাভাবিকভাবেই বাড়ি পৌঁছতে দেরি হবে। একমাত্র সেই চিন্তাই প্রমিতের মাথায় ঘোরাফেরা করতে লাগল। প্রমিতকে কাজে অমনোযোগী দেখে পাশের টেবিল থেকে তুড়ি মেরে উঠল রঞ্জন। বলল, কে রে, তোর ব্যাপারটা কি? তুই এমন গুম হয়ে বসে আছিস কেন? রঞ্জনের ডাকে হুঁশ ফিরল প্রমিতের। কত কিছু ভেবে ফেলেছে সে এতটুকু সময়ের মধ্যে। প্রমিত হাত কচলাতে কচলাতে বলল, অনেকগুলো ভাবনা মাথার মধ্যে ঘুরছে রে রঞ্জন। কত বাজলো দেখ, এখন বেরোলে পৌঁছতে পৌঁছতে সেই রাত হয়ে যাবে। বেশ চিন্তা হচ্ছে বুঝলি, যদি সময়ের মধ্যে না পৌঁছাই তাহলে তো বেশ সমস্যা হবে। প্রমিতকে আশ্বাস দিয়ে রঞ্জন বলল, আরে তুই এত ভাবিস না, তোর ডেস্কে কাজগুলো রেখে যা, আমি করে দেব। কিন্তু রঞ্জনের কথায় কাজ রেখে উঠতে পারল না প্রমিত। 4টে ইমেল আর একটা রিপোর্ট তৈরি করে তবেই ওকে অফিস থেকে বেরোতে হবে। বসের কড়া নির্দেশ, তাই সমস্ত কাজ শেষ করে তবেই উঠতে হলো। বস জানেন প্রমিত যথেষ্ট সিরিয়াস এমপ্লয়, তাই প্রত্যেকটা কাজও না করলে হয় না। মোটামুটি ঘড়ির কাঁটায় তখন 8টা 15। এবার কাজ সেরে ডেস্ক ছাড়ল প্রমিত। অফিস থেকেই সোজা রওনা দেবে। সকালেই ব্যাগ এনে রেখেছিল। যথারীতি রওনা দিল সবাইকে বিদায় জানিয়ে। এখান থেকে বাড়ি পৌঁছতে পৌঁছাতে মোটামুটি বাজবে প্রায় 12:30। সে অতিথির মতো নিজের বাড়িতেই ঢুকবে প্রমিত। সেই পুরনো ঘর, পুরনো স্মৃতি আর পুরনো মানুষজন, যাদের সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না প্রমিতের, তবু বাধ্য হয়ে করতে হয়। কিছু সময় দায়িত্ব অনুভূতিকে পেরিয়ে যায়। অফিস থেকেই নিজেকে রেডি করে নিয়েছে সে মনে মনে, কার প্রশ্নে কেমন উত্তর দিতে হবে। আসলে এখনো সবাই মনে মনে এটাই বিশ্বাস করে দোয়েলের ঘটনার জন্য আসলেই দায়ী প্রমিত। তবে কাউকেই এখন আর
বিশ্বাস করতে ইচ্ছে করে না। হয়তো দোয়েল বিশ্বাস করবে একমাত্র, কিন্তু কিন্তু সে তো আর। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ির দরজাটা খুলল প্রমিত। উঠে বসল নিজের ড্রাইভারের সিটে। গাড়িটা স্টার্ট দিয়ে সতর্ক হয়ে বসল। সারা দিনের অফিসের চাপ তার চোখে মুখে স্পষ্ট। এখন এত দূর ড্রাইভ করতে আরো বেশি ক্লান্তি লাগছে, কিন্তু সত্যি কিছু করার নেই। বোনের বিয়ে, বাড়ির সবাই নিশ্চয়ই প্রমিতের অপেক্ষা করেই বসে আছে। এখন শীতের সন্ধ্যা, রাস্তাঘাট অতটাও ব্যস্ত নয়, যানজটের প্রকোপটাও নেই। দ্রুত গাড়ি ছুটিয়ে দিল প্রমিত। হালকা কুয়াশা কাটিয়ে দ্রুত গতিতে ছুটেছে প্রমিতের গাড়িটা, ঠিক যেন স্মৃতি কাটিয়ে 7 বছর আগের একটা পথ ধরেছে সে। রাস্তার দুপাশে বিরাট বিরাট গাছের ছায়া, এই রাতের মধ্যেও যেন অন্ধকার বুনতে চাইছে। 7 বছর আগে উল্টো দিকে হেঁটেছিল প্রমিত, 7 বছর পর এটা বুঝি ফেরার পথ। অন্ধকার চিরে প্রমিতের গাড়িটা আসলো চাকদহের চৌরাস্তার মোড়ে, আর ঠিক সঙ্গে সঙ্গেই অদ্ভুত রকমের শব্দ করে থেমে গেল গাড়িটা। এই যা, কি হলো? গাড়িটা আবার থেমে গেল কেন? ভুলে গাড়ির দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো প্রমিত। হাত ঘড়িতে দেখল এখন বাজে 9:34। আশ্চর্য তো, এ আবার কি জ্বালাতন। গাড়ির কলকবজা পরীক্ষা করতে লাগলো প্রমিত। না না, সবই তো ঠিকই আছে, তাহলে হঠাৎ করে এখানে থামলো কেন গাড়িটা? আবার গাড়ির দরজা খুলে স্টার্ট দিতে গেল সে, কিন্তু গাড়িটা নড়ল না। হতাশ হয়ে বাইরে এসে দাঁড়ালো সে। এখানে কাছাকাছি গাড়ি ঠিক করার মতো কোনো গ্যারেজও নেই, কোনো মেকানিককে পাওয়াও যাবে না। তবে এই মাঝ রাস্তায় বসে এত রাতে সে এখন কি করবে? আজ যেন একরকম সব এলোমেলো হয়ে যাচ্ছে, যেন বাড়িতে পৌঁছানোর আগে কেউ বারবার বাধা দিচ্ছে। নিজের অদ্ভুত ভাবনাগুলোকে এড়িয়ে যেতে পারল না প্রমিত। আসলে ওই বাড়িটা প্রমিতকে টানলেও স্মৃতিগুলো বারবার তাকে ধাক্কা মারে। শুধু বোনের কারণেই ফেরা, নয়তো কোনোদিনও ও বাড়িটায় ফিরত না প্রমিত। গাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে চোখে মুখে জল ছিটিয়ে নিল সে, আর চোখ খুলতেই চারিপাশটা যেন অন্যরকম লাগলো। মনে হলো প্রমিত যেন অনেকগুলি বছর পিছিয়ে গেছে। সেই 1985 সাল, দোয়েলের সঙ্গে দেখা হওয়ার প্রথম দিনটা। চমকে উঠল প্রমিত। হে কি, এটা তো সেই জায়গাটা যেখানে প্রথম দিনে সেই ঘটনাটা ঘটেছিল। এভাবেই কি স্মৃতি তাকে টানছে? দু চোখের পাতায় যেন ধুলো জমেছে প্রমিতের। এটা শুধুমাত্র স্মৃতির ধুলো, বুকের ভেতরের পাথরটা আরো ভারী হয়ে বসছে। ওই দিনটার কথা মনে করতে তো মোটেই ইচ্ছে করছে না, কিন্তু আজ থেকে আর কিছুই এড়িয়ে চলতে পারবে না, সে নিজেও জানে। কিন্তু তাই বলে এভাবে 1985 সালের 17 সেপ্টেম্বর এই রাস্তায় একটা বাচ্চা মেয়েকে পিষে দিয়েছিল একটা গাড়ি। সেই বাচ্চা মেয়েটার মায়ের নাম ছিল দোয়েল সেনগুপ্ত। কেমন যেন পাথর হয়ে গিয়েছিলেন তিনি। রাস্তার ধারে এই স্ল্যাপারটার উপর বসেছিলেন। চোখ দুটো অদ্ভুত রকমের স্থির ছিল। একটা মানুষ পাথর হয়ে গেলে বোধহয় এইরকমই হয়ে যায়। এখানেই দোয়েলকে প্রথম চোখে পড়ে প্রমিতের। তারপর কথা বলে জানতে পেরেছিল দোয়েলের আর কেউ নেই, একমাত্র মেয়েটাই ছিল সম্বল তার। আর একটা অ্যাক্সিডেন্ট সেটাও কেড়ে নিয়েছে। পাথর হয়ে যাওয়া মানুষটাকে যত্ন করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল প্রমিত, কিন্তু কেন? অসহায় মেয়েটাকে নতুন জীবন দিতে। তারপর ধীরে ধীরে মেয়েটাকে ভালোবেসে ফেলল সে।
প্রথমে বাড়ির সবাই কিন্তু মোটেও মানতে চাননি। প্রথম প্রথম দয়াবশত সবাই খুব ভালোবেসেছিল দোয়েলকে। তারপর সবাই যখন জানতে পারল প্রমিত তার প্রতি দুর্বল, তখন পরিবারের সবাই একে একে পাল্টে যেতে থাকে। কিন্তু প্রমিত সবার বিপরীতে গিয়ে বিয়ে করে নেয় দোয়েলকে। তারপর এক সুখী দাম্পত্য। কিন্তু দোয়েল কিছুই ভোলেনি, বিশেষ করে মেয়েটাকে। মাঝে মধ্যেই প্রমিতের সঙ্গে চাকদহের চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে থাকতো সে। কি যেন ভাবতো আপন মনে, বিড়বিড় করে কথা বলতো। এই জায়গাটায় এলে দোয়েল একেবারে অন্যরকম হয়ে যেত। প্রমিত ওকে একাই ছেড়ে দিত, নিজের মতো করে কিছুটা সময় কাটাতো দোয়েল। তারপর আবার ফিরে যেত প্রমিতের সঙ্গে নিজের নতুন বাড়িতে। দোয়েলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার প্রায় 7 বছর পরে আবার সেই মোড়টায় এসে দাঁড়িয়েছে প্রমিত। পুরনো স্মৃতিগুলো ঝেড়ে ফেলে চোখ মুখ ঝেড়ে দাঁড়ালো সে। এখন এসব ভাবার সময় নেই। এখানে দাঁড়িয়ে পড়ার একটা কোইন্সিডেন্স ছাড়া আর কিছুই নয়। কিন্তু গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও তো চলবে না। কি করবে প্রমিত? কোনো গাড়িকে দাঁড় করিয়ে সাহায্য চাইবে? হ্যাঁ, সেটাই বরং ভালো। আর কোনো দ্বিতীয় উপায়ও তো দেখতে পাচ্ছে না সে। এখানে গাড়িগুলো প্রচণ্ড জোরে ছুটে বেরিয়ে যাচ্ছে, তাই কোনো একটা গাড়িকে থামানোর জন্য রাস্তার প্রায় মাঝ বরাবর এসে দাঁড়ালো প্রমিত। ঠিক এমন সময় মনে হলো গাটা কেমন যেন ছমছম করছে। খুব ভারী লাগছে আশেপাশের বাতাস, যেন কেমন একটা গন্ধ। মাঝে মধ্যেই গা গুলিয়ে উঠছে। তবে অনেকক্ষণ হাত দেখালেও কোনো গাড়ি থামল না। মাটিতে জোরে পা ঠুকল প্রমিত। বিরক্ত লাগছে এত রাতে এখানে দাঁড়িয়ে থাকতে। ঠিক সেই সময় ওর খুব কানের কাছে একটা অদ্ভুত শীষের মতো শব্দ শুনতে পেল। খুব মিষ্টি একটা গলা। চমকে উঠল প্রমিত। আওয়াজটা যেমন হঠাৎ করে এসেছিল, ঠিক তেমন ভাবেই হঠাৎ করে মিলিয়ে গেল। এত রাতে ধোঁয়ার মতো কুয়াশা চারিদিকে, তার মাঝে চমকাচ্ছে গাড়ির হেডলাইট। সেই হঠাৎ আলোতে রাস্তার উপরে একটা দৃশ্য দেখে বুকের ভেতরে রক্ত হিম হয়ে গেল প্রমিতের। একটা সাদা ফ্রক পরা মেয়ে, সেই সাদা ফ্রকের উপর লাল রঙের গোলাপ ফুল রয়েছে। সে সেখানে হাসি মুখে দাঁড়িয়ে আছে। শরীরের অনেকটা অংশ রক্তাক্ত, মুখে একটা মিষ্টি হাসি। প্রমিতের দিকে সরাসরি তাকিয়ে আছে। না 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 না, তুই চলে যা। দৃশ্যটা দেখে চিৎকার করে উঠল প্রমিত। দু চোখ চাপা দিয়ে সেখান থেকে দৌড়ে ছুটে পালাতে গেল, কিন্তু রাস্তা কই? আবার সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছে সে। তবে এবার সামনে আর মেয়েটা নেই। হঠাৎ যেন 1985 সালের রাতটা ফ্ল্যাশব্যাক দিয়ে গেল। হাত বাড়িয়ে একটা গাড়ি থামাতে গেল প্রমিত। দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটা থামল। সামনের সিট থেকে একজন বয়স্ক ভদ্রলোক খুব বিরক্ত মুখে বললেন, আরে আমার একটু তাড়া আছে, কি ব্যাপার তাড়াতাড়ি বলুন। ইতস্তত করে প্রমিত বলল, আসলে আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে। আপনারা যদি একটু সাহায্য করেন, এখানে কাছাকাছি কোথায় গাড়ি ঠিক করা যাবে একটু বলতে পারেন, বা আপনারা কোনো সাহায্য করতে পারেন? আমি আসলে একা খুব অসহায় বোধ করছি। আমরা এখানে নতুন তাই কিছু জানি না, আপনি দেখুন অন্য কারোর থেকে সাহায্য নিয়ে নিন। বলে গাড়িটা দ্রুত গতিতে প্রমিতকে ছাড়িয়ে বেরিয়ে গেল। গাড়িটা বেরিয়ে যেতেই আবার একা হয়ে গেল প্রমিত। চাকদহের চৌরাস্তার মোড়ে ভয়ঙ্কর নিঃসঙ্গতা গ্রাস করল তাকে। মিনিট খানেকের মধ্যে আবার সেই আওয়াজটা। প্রমিত জানে আবার মেয়েটাকে দেখা যাবে, কিন্তু এবার কোথা থেকে দেখা দেবে সে? হঠাৎ একটা ভয়ঙ্কর ঠান্ডা হাত প্রমিতের হাতকে ছুঁয়ে দিল। স্পর্শ পেয়ে প্রমিতের সারা গা বেয়ে ঘাম ঝরতে লাগলো।
কাঁপতে কাঁপতে প্রমিত নিজের ডান হাতের দিকে তাকালো। সাদা রঙের ফ্রক, তাতে গোলাপ ফুলের ছাপ আঁকা জামা, মুখে সেই সুন্দর হাসিটা। তবে কাঁধের পাশে চাপচাপ রক্ত। আবার চিৎকার করে উঠল প্রমিত। না না, সে বুঝল যেমন করে হোক বেরোতে হবে তাকে এখান থেকে, নয়তো আজকে প্রমিত এখানে শেষ হয়ে যাবে। ছিটকে সরে এলো পাশে। সামনে একটা গাড়ির হেডলাইটের উজ্জ্বল আলো। পড়ি কি মরি করে গাড়িটার জানলার কাছে ধাক্কা মারল প্রমিত। ধীরে ধীরে জানলার কাঁচটা নামল। গাড়ির মধ্যে 3 থেকে 4 জন মানুষ। সবার মুখে কেমন যেন রংচং করা। জানালার বাইরে থেকে প্রমিতের ব্যস্ত গলা শুনে গাড়ির ভিতর থেকে একজন বললেন, আরে আস্তে আস্তে, শান্ত হন। কি হয়েছে আপনার? আপনি কি বিপদে পড়েছেন? গাড়ির ভিতরে বসে থাকা মানুষগুলোর চোখের দিকে তাকালো প্রমিত। কি অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে। পিছনের সিটে 3 জন বসে আছে, আর সামনের সিটে একজন। সামনেই বসে আছেন একজন বৃদ্ধ, এর পেছনে মধ্যবয়সী 3 জন। খুব সম্ভবত তারা থিয়েটার কিংবা নাটকের অভিনেতা। চোখে মুখে নানান ধরনের রং করা। তবু তার মধ্যে থেকেও দৃষ্টিগুলো কিছুতেই এড়িয়ে চলা যায় না, কারণ বসে থাকা প্রত্যেকের দৃষ্টি অদ্ভুত রকমের স্থির, ঠিক যেমন মৃত মানুষের হয়। প্রমিত আরেকটু ভালোভাবে খেয়াল করল, চামড়াগুলো কেমন ফ্যাকাশে। অস্বস্তিটা বাড়ছে প্রমিতের। মনে হচ্ছে কোনোভাবে যদি একবার বাড়ি চলে যাওয়া যায়, এই অভিশপ্ত রাত থেকে হয়তো মুক্তি। কিন্তু এরাই বা কারা? আশেপাশের সবকিছুই কেমন যেন মৃত। এই মধ্যরাতে কোথায় এসে দাঁড়িয়েছে প্রমিত? অতীত না বর্তমান? হাজারো প্রশ্নের ভিড় জমেছে মনে। বুকের ভিতরটা হিম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে প্রচণ্ড ভয়েতে হয়তো রক্ত জমাট বেঁধে যাবে। তবু চুপ করে দাঁড়িয়ে না থেকে প্রমিত বলল, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আপনারা একটু সাহায্য করতে পারেন? গাড়িতে থাকা 4 জন এবার দরজা খুলে নিচে নামল। প্রমিতের গাড়ির কাছে গিয়ে তারা পরীক্ষা করল, তারপর বলল, আপনার গাড়িটার যা অবস্থা, এটা বোধহয় চালিয়ে যাওয়া যাবে না। আপনি এক কাজ করুন, আপনি কোথায় যাবেন বলুন, আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি। তারপর কোনো মেকানিক নিয়ে এসে গাড়িটা ঠিক করে নিয়ে যাবেন। ওনাদের প্রস্তাবটা খারাপ লাগলো না প্রমিতের। অন্তত চৌরাস্তার মোড় এড়ানো যাবে। এত কিছু না ভেবে গাড়ির মধ্যে উঠে বসল প্রমিত। জানলার বাইরে ওই চৌরাস্তাটা হাত ছানি দিয়ে ডাকছে ওকে, যেন ফিরে আসতে চাইছে সেই ভয়ঙ্কর রাতটা। গাড়িটা স্টার্ট দিল, কিন্তু প্রমিত খেয়াল করল গাড়ির পিছনের সিটে বসে থাকা 3 জন কেউ কোনো কথা বলছে না। শুধু সামনের সিটেই ওই বয়স্ক ভদ্রলোক একমাত্র কথা বলে চলেছেন। এখান থেকে প্রমিতের বাড়িটা অনেকটাই দূরে, মোটামুটি প্রায় 1 ঘন্টা তো লাগবেই। তাই এনাদের সঙ্গেই কথা বলতে বলতে যাওয়া যাক। গাড়িটা লক করে রেখে এসেছে চৌরাস্তার মোড়ে, কারণ আগে প্রাণ তারপর সব। এখন সরাসরি প্রমিত বাড়ি যাবে। এত রাতে কোনো মেকানিককে পাওয়া যাবে না। বাড়িতে গিয়ে একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু এখানে আর 1 মুহূর্ত নয়। গাড়ি গেলে আবার আসবে, কিন্তু প্রাণটা গেলে তো আর আসবে না। মাইন্ড সেট করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পিছনের সিটে একটু কষ্ট করে বসেছে প্রমিত, যদিও ছিপছিপে চেহারা তার। আর এখানে যারা বসে আছেন তারাও যে খুব একটা ভারী চেহারার মানুষ তা নয়, তাই বসতে খুব একটা অসুবিধা হয়নি। ওনাদের সঙ্গে কথা বলে প্রমিত জানতে পারল ওনাদের নিজেদের একটা যাত্রার দল আছে। শহর থেকে গ্রামের দিকে যাত্রা করতে যান। এই শীতে বেশ কিছু প্রোগ্রাম থাকে, বাকি সময় যে যার মতো কাজ করে। যাত্রাটা শখ এনাদের, আর সেই শখকেই বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছেন।
রাত যত গভীর হচ্ছে কুয়াশা যেন ততই ঘন হচ্ছে। জানলার বাইরে ধোঁয়া ধোঁয়া সবকিছু। শীতের রাত প্রমিতের ভালোই লাগে, ভালো লাগতো দোয়েলেরও। এরকমই একটা শীতের রাতে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে বিড় বিড় করে নিজের মনে কথা বলে যাচ্ছিল দোয়েল। তার পাশে চুপ করে দাঁড়িয়েছিল প্রমিত। অপরাধবোধ বোধহয় এমনটাই হয়। বাড়িতে যখন অশান্তি চরমে উঠল, কলকাতায় একটা আলাদা ফ্ল্যাট নিয়ে দোয়েলের সঙ্গে সংসার পাতল প্রমিত। দেখতে দেখতে কেটে গেল 5টা বছর। জানলার বাইরে তাকিয়ে এতক্ষণ এইসবই ভাবছিল প্রমিত। হঠাৎ একটা ছোঁয়ায় চমকে উঠল। পাশে বসে থাকা মধ্যবয়সী লোকটার হাতের ছোঁয়া। কি ভয়ানক শীতল! প্রমিত পাশে ফিরে তাকাতেই দেখল সবাই যেন রোবটের মতো বসে আছে। কি মনে হতেই প্রমিত জিজ্ঞেস করল, তা আপনারা কোথায় যাবেন মশাই? আমাকে নামিয়ে দিয়ে আরও যেতে হবে বুঝি? 3টে মানুষের চোখ একসঙ্গে ঘুরল। মরা মাছের মতো চোখ, সাদামণি, হাতগুলো মৃত মানুষের মতো ঠান্ডা। গলা দিয়ে কারোর স্বর বের হচ্ছে না। এবার একটা অদ্ভুত সম্ভাবনার কথা মনে হতে লাগলো প্রমিতের। মানুষগুলো বেঁচে আছে তো? গাড়িটা চালাচ্ছেন যিনি, তাঁরও গলা দিয়ে কোনো শব্দ শোনা যায়নি এতক্ষণে। অদ্ভুত একটা পরিবেশ যেন এই গাড়িটার মধ্যে। একটা মানুষ ছাড়া আর কেউ কথা বলছে না। এর আগে এরকম তো দেখেনি প্রমিত। তাই মনে খটকা লাগছে। প্রত্যেকবারের মতো এবারও উত্তর দিলেন বয়স্ক মানুষটা। বললেন, আমরা আসলে সবাই এক বাড়ির। আমাদের বাড়ি আপনার বাড়ি ছাড়িয়ে আরো অনেক দূরে, এতটাই দূর যে আপনি বুঝতেও পারবেন না। তাই এই প্রশ্ন করে আমাদের বিব্রত করবেন না। আপনাকে আপনার বাড়ির কাছেই আমরা পৌঁছে দেব। এই শেষ কথাটার মধ্যে কেমন একটা শীতলতা রয়েছে, যেন খুব ঠান্ডা একটা কথা, যেন এক লাইনে অনেক কিছু বুঝিয়ে দেয়। বয়স্ক লোকটা আবার কথা বলতে শুরু করলেন। ওনাদের যাত্রা দলের কথা, কোথায় গিয়েছিলেন সেই সমস্ত কথা। বেশ মনোযোগ দিয়ে সব শুনতে লাগলো প্রমিত। উনি বলে চললেন, জানেন তো, এই যে আমাদের দেখছেন, আমরা সবাই কিন্তু এক বাড়ির। আমি, আমার 2 ছেলে আর বৌমারা সবাই যাত্রায় অভিনয় করি। আমাদের দলের খুব খ্যাতি, খুব পরিচিতি। আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে যাত্রা করি। অনেক লোক চিনেছি মশাই, ভালো খারাপ, স্বার্থপর, আবার স্বার্থ ত্যাগ করার লোকও দেখেছি। আর এই দেখতে দেখতেই না জানি কত অভিজ্ঞতা জমা হয়েছে। জানেন, আমার স্ত্রীর যখন অসুখ করেছিল তখন আমি অসহায় হয়ে পড়েছিলাম। সবার কাছে গিয়ে বলেছিলাম টাকার জন্য, কিন্তু সেই সময় কেউ সাহায্য করেনি। কিন্তু আমার কাছেও তো উপায় ছিল না। তখন নবগ্রামে এক জমিদার বাবুর সঙ্গে আমার আলাপ হয়। আমি ওনাকে বলি, এই টাকা আমি শোধ করে দেব, শুধু একটু সময় দিন। 3-4টা শো করলে সব টাকা উঠে আসবে। আর উনি রাজিও হয়ে গিয়েছিলেন। বলেছিলেন আমি যেন নিশ্চিন্তে থাকি। কিন্তু এরপর যা যা হলো আমি তো সেগুলো ভাবতেও পারিনি। পরপর 4টে শো ফ্লপ হলো। যা টাকা ধার নিয়েছিলাম তার অর্ধেকটাও উঠল না। আমি হাত জোর করে গিয়ে দাঁড়ালাম জমিদার বাবুর কাছে আর বললাম, আমাকে আর কিছুটা দিন সময় দেবেন। আমি সব টাকা আপনাকে ফেরত দিয়ে দেব, শুধু আর একটু সময়। যে টাকা ধার নিয়েছিলাম সেই টাকায় আমার স্ত্রীর চিকিৎসা চলছিল, কিন্তু সে চিকিৎসায় সে সাড়া দিচ্ছিল না। ধীরে ধীরে আমার স্ত্রী কেমন যেন শুকিয়ে যেতে থাকলো। আমি বুঝলাম ও আর বেশি দিন নেই। বুকের ভেতরটা তখন হু হু করত।
আর তার মধ্যে এতগুলো টাকা। জমিদার বাবুর কাছে গিয়ে আমি সবটাই বললাম। উনি আমাকে বললেন 1 মাস পর জমিদার বাড়িতে এক জলসা আছে, আমি যেন সেখানে আসি আর টাকা পয়সা নিয়ে যেন বেশি চিন্তা ভাবনা না করি। আমি খুব অবাক হলাম। মানুষের এত বড় মন হয় বুঝি? এভাবে ছেড়ে দিল আমাকে। সেদিন খুশি খুশি মনে বাড়ি ফিরলাম। কিছুদিনের মধ্যেই আমার স্ত্রী মারা গেল, কিন্তু জমিদার বাবু বলেছে বলে একবার নবগ্রাম যেতেই হতো। আমিও গেলাম, সপরিবারে গেলাম, 2 ছেলে 2 বৌমাকে সঙ্গে নিয়ে। জমিদার বাড়িতে জলসা চলছিল। আমাদের উনি বললেন পিছন দিকের বৈঠকখানায় গিয়ে বসতে। কিন্তু জানেন, আমরা কেউ বুঝিনি ওখানেই আমাদের জন্য মৃত্যু ফাঁদ পাতা আছে। আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর কাউকে আসতে না দেখে যখন সবে উঠে বাইরে বেরোতে যাব, ঠিক তখনই 10 জন লাঠিয়াল নিয়ে এলেন জমিদার বাবু। প্রমিত উত্তেজিত গলায় বলল, আর তারপর কি হলো? জমিদার বাবু কি কিছু বলতে এসেছিলেন? প্রমিতের কথা শুনে বয়স্ক মানুষটা পিছনে ফিরলেন। এতক্ষণ তো ওনার চোখ দুটো অন্যদের তুলনায় আলাদা ছিল, কিন্তু হঠাৎ করে যেন বদলে গেছে। অন্যদের মতো স্থির চোখ, মরা মাছের মতো, আর সাদা মণি। গলার স্বর বদলে যাচ্ছে ওনার। খুব ধীরে ধীরে তিনি বললেন, তারপর জমিদার বাবু আমাদের সবাইকে মেরে ফেললেন। আমার 2 বৌমার সঙ্গে অকথ্য অত্যাচার করলেন, ওদের সম্মান নিয়ে চিনিমিনি খেললেন। তারপর একে একে সবাইকে মেরে ফেললেন। আমার অপরাধ কি ছিল জানেন? আমরা সময় মতো টাকা ফেরত দিইনি, তাই আমাদের মেরে শরীরের কলকবজা বিক্রি করে সেই টাকা উনি উসুল করবেন। এবার প্রচন্ড ভয় পেয়ে গেল প্রমিত। চিৎকার করে বলল, আপনারা মারা গেছেন? এবার গাড়িতে বসে থাকা প্রত্যেকে একসঙ্গে হেসে উঠল। শান্ত ঠান্ডা গলায় সমস্বরে হাসতে হাসতে বলল, আমরা সবাই মারা গেছি, কেউ বেঁচে নেই। দরজা খোলার জন্য ছটফট করতে লাগলো প্রমিত। গাড়িটা ঘুরে এসে দাঁড়িয়েছে চৌরাস্তার মোড়ে। কোনো মতে দরজা খুলে বাইরে ঝাঁপ দিল প্রমিত। গায়ে হাতে পায়ে আঘাত লাগলো। তারপর চোখ খুলে দেখল রাস্তার উপর কোনো গাড়ি দাঁড়িয়ে নেই। তার মানে এতক্ষণ সে যেখানে ছিল সেটা শুধুমাত্র ভ্রম। মৃত মানুষদের জান এই আছে তো এই নেই। একটু আগে ছিল ঠিকই, কিন্তু এখন ভ্যানিশ হয়ে গেছে। আবার প্রচন্ড ভয় হতে লাগলো প্রমিতের। আবার ওই মেয়েটার মুখোমুখি একা, 7 বছর আগেকার স্মৃতি। ওহ, এবার বোধহয় ভয়ে মাথাটা ছিঁড়ে যাবে। কিন্তু এবার কি করবে প্রমিত? আর তো কোনো গাড়িকেও ভরসা হচ্ছে না। আজ রাতে যা যা ঘটছে তা কি কোনো সাধারণ মানুষের সাথে ঘটে? নিজের প্রশ্ন যেন নিজের কাছেই ফিরে এলো প্রমিতের। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে আরো অবাক হয়ে গেল প্রমিত। ঘড়ির কাঁটাটা ঘুরছে না, অর্থাৎ কোনো কারণে ঘড়িটা আর চলছে না। প্রমিতের মনে হতে লাগলো সময় যেন থমকে গিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সমস্ত উত্তর কোথায় যেন শূন্যে হারিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় একটা নারী কণ্ঠ শুনে চমকে উঠল প্রমিত। মহিলার মুখটা ঢাকা, আর এই অন্ধকারে চাইলেও মুখ দেখা যাবে না। উনি সামনে এসে বললেন, বলছি অ্যাড্রেসটা একটু বলে দেবেন, আমি খুব বিপদে পড়েছি। প্রমিত দেখল অ্যাড্রেসটা কাছেই, চৌরাস্তার পর যে গলিটা বেঁকে গিয়েছে ঠিক সেই দিকটাতে। নিজেই বিপদে পড়ে সাহায্যের জন্য হাত খুঁজছে, এখন আবার অন্য একজনের সাহায্য করবে। বিলাসিতা মনে হলেও মহিলাকে না ফিরিয়ে প্রমিত বলল, আসুন, আপনাকে নিয়ে যাচ্ছি। আগে আগে হাঁটতে লাগলো প্রমিত, আর সঙ্গে থাকা মহিলা কিছুটা দূরে। একটা গলির সামনে এসে দাঁড়াতেই
একটা পুরনো বাড়ি দেখতে পেল প্রমিত। মহিলা যেন আঙুল দিয়ে বাড়িটার দিকে নির্দেশ করল। প্রমিত কিছু বুঝতে না পেরে বাড়ির সামনে এসে দাঁড়ায়। নিচের ঘরের দরজাটা খোলাই ছিল। আলগা ধাক্কা মারতেই দরজাটা খুলে যায়, কিন্তু ভিতরে যেন কুয়াশা জমেছে। এই বাড়িটার কথাই বলছিলেন তো? এখানেই যাবেন তো নাকি? মহিলার দিক থেকে কোনো উত্তর এলো না। কিন্তু এমন সময় হঠাৎ করেই পরিবেশটা যেন বদলে গেল। বাড়িটা একেবারে পাল্টে গেছে মুহূর্তের মধ্যে। এ যেন কোনো আলিশান বিরাট বড় বাংলো বাড়ি, ঠিক কোনো জমিদার বাড়ির মতো। বাড়ির খোলা দরজার উপার থেকে মহিলা কণ্ঠের চিৎকার ভেসে এলো। প্রমিত দৌড়ে ভিতরে ঢুকল, আর যেতেই যা দেখল তা সে কল্পনাও করতে পারেনি। চিৎকার করা নারী কণ্ঠের মধ্যে প্রমিত দুজনকে চেনে। এনারা একটু আগেই প্রমিতের সঙ্গে একই গাড়িতে ছিল, কিন্তু ওনাদের চামড়া ফ্যাকাশে নয়, চোখগুলো মরা মাছের মতো নয়, চেহারা জীবন্ত, প্রাণবন্ত। মহিলাদের ওপর অকথ্য অত্যাচার চলছে। দূরে রাজবেশে দাঁড়িয়ে আছেন একজন, আর তার ঠিক পাশেই মেঝের ওপর 3 জন পুরুষকে বেঁধে রাখা হয়েছে। এনারা হলেন সেই 3 জন যারা একটু আগেই প্রমিতের সঙ্গে একই গাড়িতে ছিল। প্রমিতের বুঝতে এতটুকু দেরি হলো না। গাড়িতে থাকা অবস্থায় যে গল্প সে শুনেছে ঠিক সেই ঘটনা চোখের সামনে দেখছে, কিন্তু প্রমিত তা আটকাতে পারছে না, কারণ প্রমিতের সামনে যেন কেউ কাচের দরজা তৈরি করে রেখেছে। দরজার ওপারে যা ঘটছে সব যেন হাওয়ার মতো, তাকে কিছুতেই ছোঁয়া যায় না। ধারালো ছুরির আঘাতে মহিলাদের দেহ ফালা ফালা করে দিল পিশাচগুলো। ছটফট করতে করতে মেঝের উপর পড়ে রইল 2 মহিলার দেহ, আর তারপর সেই ধারালো ছুরি নিয়ে তারা এগিয়ে গেল 3 জন পুরুষের দিকে। একইভাবে আঘাত করে তাদেরকেও মেরে ফেলা হলো। এইসব রক্তাক্ত দৃশ্য দেখতে দেখতে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল প্রীতমের। রীতিমতো মাথা ঘুরে পড়ে গেল সে। প্রমিত বুঝতে পেরেছে সময় থমকে গেছে। সে বোধহয় কোনো টাইম মেশিনে আটকে পড়েছে। এখান থেকে মুক্তির উপায় নেই। যা ঘটছে সবই চোখ মুখ বুজে দেখতে হবে। তবে এই দৃশ্য কোনো সুস্থ মানুষ দেখতে পারে না। কোনো রকমে ওই বাড়িটা থেকে বেরিয়ে এলো প্রমিত। বাইরে তখন বৃষ্টি পড়ছে। এক তো শীতের রাত, তার মধ্যে বৃষ্টি সারা গা হাত পা একেবারে ব্যথা হয়ে উঠল প্রমিতের। মনে হতে লাগলো কোনো এক অভিশপ্ত রাতে সে যেন আটকে পড়েছে। বাইরের বৃষ্টির মধ্যে দূরে একটা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখল সে, আপাদ মস্তক চাদরে মোড়া। প্রমিত আর এখন সাহায্য চাইতেও পারছে না। মৃত্যুই অবশ্যম্ভাবী ভেবে চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো। প্রচণ্ড বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা মহিলার মুখের চাদর সরে গেল, যা দেখে প্রমিতের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার উপক্রম। এই মহিলা আর কেউ নয়, দোয়েল। নিমেষের মধ্যে প্রমিত বুঝতে পারল আবার ফ্ল্যাশব্যাক শুরু হয়েছে। টাইম মেশিনে আটকে পড়েছে সে। এখান থেকে মুক্তির উপায় নেই। রাস্তার ওপারে চায়ের দোকানটায় আলো জ্বলে উঠেছে। একজন পুরুষ আর একজন মহিলা ওই দোকানটায় চা খেতে এসেছে। রাস্তার দিকে তাকিয়ে মহিলা যেন কিছু একটা দেখে চলেছে। মহিলার চোখের পলক পড়ছে না। মাঝে মধ্যে সে আবার বিড়বিড় করছে, কাকে যেন চোখে চোখে খুঁজে বেড়াচ্ছে। দেখতে দেখতে 2 কাপ চা এলো, কিন্তু মহিলা কি যেন দেখতে পেল একটা, আর অমনি ছুটে রাস্তা পার হতে গেল। ওপাশ থেকে ছুটে আসা একটা অ্যাম্বাসেডর গাড়ি মহিলাটিকে পিষে দিল নিমেষের মধ্যে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা রাস্তাতেই শেষ নিঃশ্বাস ফেলল। গাড়ি থেকে বেরিয়ে এলো 5 জন। একজন বৃদ্ধ মানুষ আর 2 জন মহিলা আর 2 জন পুরুষ। প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য পুলিশ তাদের গ্রেফতার করতে এসেছে। কিন্তু বৃদ্ধ মানুষটা হাত জোর করে বলছে যেমন করেই হোক আজকে তাকে কোনো এক গ্রামে যেতে হবে। সেখানে নাকি তার খুব দরকার, না গেলে খুব ক্ষতি হয়ে যাবে।
তারপর পুলিশের হাতে কতগুলো নোট গুঁজে দিয়ে একটা অন্য গাড়ি ধরে তারা রওনা দিল। নিস্তব্ধ অবস্থায় বসে রয়েছে একজন পুরুষ। সে আর কেউ নয়, প্রমিত নিজে। 7 বছর আগে ঠিক এখানেই এভাবেই দোয়েলের দেহের পাশে বসেছিল সে। কিন্তু এরপর আবার আরেকটা দৃশ্য শুরু হলো, আরো অনেকগুলি বছর আগের। একজন কম বয়সী মহিলার হাত ধরে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে রাস্তা দিয়ে আসছে। মেয়েটার সাদা রঙের ফ্রকে অনেক গোলাপ ফুটে আছে। খুব চঞ্চল মেয়েটা। রাস্তার ধারেই একটা দোকান। সে বারবার মায়ের কাছে বায়না করছে লজেন্স খাবে, কিন্তু মা মানা করে দিচ্ছে। মেয়েটা কথা শুনল না, মায়ের হাত ছেড়ে দৌড় লাগালো। ওপাশ থেকে ছুটে আসছে একটা ধূসর রঙের গাড়ি। সেই গাড়িটার সামনে গিয়ে পড়ল মেয়েটা, তারপর ছিটকে পড়ল রাস্তার উপর। মেয়েটার মা ছুটে এলো। কিন্তু ততক্ষণে নিষ্পন্দ দেহটা রাস্তার উপর পড়ে আছে। মেয়েটার মা পাথরের মতো হয়ে গেল। পাশের স্ল্যাবটায় বসে রইল চুপ করে। ওই গাড়ি থেকে নামলেন একজন সুদর্শন পুরুষ, নাম পি সেন, অর্থাৎ প্রমিত সেন। তার গাড়িতেই ধাক্কা খেয়েছে মেয়েটা। ক্ষতিপূরণ হিসেবে বেশ কিছু টাকা সে ধরাতে গিয়েছিল মায়ের হাতে, কিন্তু ওই মেয়ের মা তখন পাথর। অপরাধ বোধে বিদ্ধ ওই সুদর্শন পুরুষ মেয়েটির মাকে নিজের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গেল। তাকে একটা নতুন জীবন দেবে বলে বিয়ে করল। সে বারবার বলতো সেদিন আর কিছুই করার ছিল না। আচমকা ছুটে আসা মেয়েটাকে দেখতে পায়নি দ্রুতগতির গাড়িটা, তাই ক্ষতিপূরণ হিসেবে নিজের গোটা জীবনটাই ছোট্ট মেয়েটার মা দোয়েলকে সমর্পণ করেছে। মাঝে মধ্যে মেয়েটাকে অনুভব করতে এই চৌরাস্তার মোড়ে ছুটে আসত দোয়েল। সেখানেই মেয়ের সঙ্গে মিলিয়ে গেল সে। অবশেষে এই ঘটনাটাও শেষ হলো। প্রমিতের মনে হচ্ছে তার শরীর যেন খুব হালকা হয়ে গেছে। পূব আকাশ ঝলমল করে সূর্য উঠছে, রোদ্দুর ছড়িয়ে গিয়েছে চারিদিকে। প্রমিত শুনল গতকাল এই রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির মালিকের নাম পি সেন, অর্থাৎ প্রমিত সেন। ঝড় বৃষ্টির রাতে সে কি কেলেঙ্কারি। থানা পুলিশ হয়েছে, কেস চলছে, কিন্তু কিভাবে কি হলো তা বোঝা যাচ্ছে না। দেখা যাক পুলিশ কিছু বার করতে পারে কিনা। শুনলেন চাকদহের ভুতুরে চৌরাস্তা। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজকের এই গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে প্রমিতের গাড়িটা যখন চাকদহের চৌরাস্তার মোড়ে এসে থমকে দাঁড়িয়ে পড়ল সেই সময় রাত ঠিক কটা বাজে? আরেকবার প্রশ্নটা বলছি, খুব সহজ একটা প্রশ্ন। প্রমিতের গাড়িটা যখন চাকদহের চৌরাস্তার মোড়ে এসে থমকে দাঁড়িয়ে পড়ল সেই সময় রাত ঠিক কটা বাজে? সঠিক উত্তর লিখে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নিই আমাদের আগের এপিসোডে কারা কারা সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমাদের আগের এপিসোড স্টেশন মাস্টারের বিপদ, এই গল্পে ভবতোষ বাবু বদলি হয়ে যে স্টেশনে এসেছিলেন সেই স্টেশনটি কোন জেলায় অবস্থিত এবং স্টেশনটির নাম কি, এটাই ছিল প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া জেলার গরুড়া স্টেশন। তাহলে দেখা যাক কারা কারা সঠিক উত্তর কমেন্ট করেছিলেন। নদিয়া থেকে শুভঙ্কর বিশ্বাস, দক্ষিণ বারাসাত থেকে দীপক হালদার, পুনে থেকে এ.কে. চক্রবর্তী, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে সৌরিমা, হুগলির লক্ষণপুর থেকে শেখ রজব আলী, চাকদা থেকে সাথী দে, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, হাওড়া খালনা থেকে অতনু, নদিয়া থেকে সুচিস্মিতা, এছাড়া কমেন্ট করেছেন টুসি, হুগলি জেলার আরামবাগ থেকে পার্থিব সামন্ত, বর্ধমান থেকে অশোক, গোবরডাঙ্গা থেকে নন্দিনী রায়, দক্ষিণ 24 পরগনা থেকে রিম্পা দাস, পশ্চিম মেদিনীপুর থেকে আকাশ মান্না,
এছাড়াও অনেকেই সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন, কিন্তু আপনারা আপনাদের নাম আর ঠিকানাটা লেখেননি। অনুগ্রহ করে যারা কমেন্ট করছেন তাদের কাছে রিকোয়েস্ট, গল্পের উত্তরের সঙ্গে আপনার নাম এবং কোন জায়গা থেকে আপনি গল্পটি শুনছেন অবশ্যই লিখে জানাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর আর টান টান উত্তেজনায় পরিপূর্ণ নতুন এপিসোডের সাথে আগামী গল্পে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।